আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম ভুতুরে গল্প ঘর থেকে। আমি মোহাম্মদ সাজিদ, নতুন কিছু ভয়ঙ্কর স্টোরি নিয়ে আপনাদেরই সাথে। আজকে আপনাদের কাছে কিছু স্টোরি শেয়ার করব, যেগুলো আমার কাছের কিছু রিলেটেডরা আমার কাছে শেয়ার করেছে। তাদের জীবনে ঘটে যাওয়া এমনই কিছু সত্য ঘটনায় যাওয়ার আগে আমি একটি কথা বলে নিই। যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশেই রাখুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যে ঘটনাটা দিয়ে শুরু করব, এই ঘটনাটা আমার এক ফ্রেন্ডের নানার সাথে ঘটে যাওয়া। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে মোহাম্মদ সাগর এবং ওর নানার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ। সো ইউসুফ নানার ঘটনা শুনবো আমরা। প্রথমে আমি জায়গাটার বিবরণ দিয়ে নিই। জায়গাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নবীনগর এরিয়ার একটি ঘটনা। এই ঘটনাটা প্রায় 2003-04-এর দিকে ঘটে যাওয়া একটি ঘটনা। সো আমি মূল ঘটনায় চলে যাই তাহলে। ইউসুফ নানা পেশায় একজন রিক্সা চালক ছিলেন। ইউসুফ নানা রিক্সা চালিয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 1:30 থেকে 2টা বেজে যেত। সো যেদিন এই ঘটনাটা ঘটে ওই দিনও এরকম রাত হয়ে যায় 1:30 নাগাদ। যখন তিনি নবীনগর এরিয়া দিয়ে হেঁটে আসছিলেন রিক্সা গ্যারেজে রেখে, তখন অন্য দিনের মতো ওই দিনও একটা রাত ছিল। তিনি হেঁটে আসছিলেন বাসা যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ জনশূন্য একটি এলাকা, জনশূন্য একটি রাস্তা, তিনি হেঁটে যাচ্ছে। হঠাৎ তার সামনে তিনি দেখতে পেল যে ছোট্ট একটা বাচ্চা, প্রায় বয়স আনুমানিক 1.5 থেকে 2 বছর বা 3 বছর হবে, এর বেশি না। ছোট বাচ্চাটা তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সে ভাবলো যে এত রাত তো কোনো ছোট বাচ্চার এখান দিয়ে হেঁটে যাওয়ার কথা না। সো বাচ্চাটা যখন হেঁটে যাচ্ছে, তিনি পিছন থেকে একবার ডাক দেয়, এই এই তুমি কে? কোথার থেকে আইছো তুমি? এত রাত হয়ে গেছে, বাসায় যাও না? কিন্তু কোনো শব্দ আসলো না, কোনো উত্তর আসলো না। বাচ্চাটা হেঁটেই চলেছে। তিনি কি করে, তার হাতটার গতিটা আরেকটু বাড়িয়ে দেয়। তিনি হাঁটতে হাঁটতে যখন বাচ্চাটার কাছাকাছি চলে আসে, সে দেখতে পায় বাচ্চাটার হাতে একটা মুড়ির ঠোঙা। বাচ্চাটা মুড়ি খাচ্ছে আর হাঁটতেছে। তিনি আবার বাচ্চাকে জিজ্ঞেস করে, এই তুমি কোন বাড়ির ছেলে? এত রাত্রে এত ছোট মানুষ রাস্তা দিয়ে হাঁটতাছো, বাসায় যাও। সো এটা বইলা সে বাচ্চাটাকে পাশ কাটিয়ে আগে চলে যায়। সো হাঁটতে 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 সে অনুভব করে যে না, তার পিছনে বাচ্চাটা এখনো হাঁটতেছে। সো হাঁটতে হাঁটতে সে এক পর্যায়ে পিছন থেকে 2টা শব্দ আসে। তার শব্দটা আসে এরকম, ইসু ও ইসু। এরকম 2টা ডাক তার পিছন থেকে আসে। ডাকটা শোনার পর সে পিছনে ঘোরার পর তিনি দেখতে পায়, সে পিছনে ঘোরার পর সে যেটা দেখতে পায়, সে কখনোই এটা আশা করেনি। সে দেখতে পায় যে পিছনে যে ছোট বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটা তার দিকে তাকিয়ে হাসছে এবং বাচ্চাটার যে 2 চোখ, সেই বাচ্চাটার চোখের কোনো মনি ছিল না, শুধু চোখের কুটুরিতে সাদা আবরণটা ছিল। সো এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সো একটু পরে বাচ্চাটা হাসতে হাসতে তাকে বলে ওঠে, কিরে ইউসুফ, মুড়ি ভর্তা খাবি? এরকমভাবে হেসে ওঠে। আর এই কথাটা শোনার পর তার ওইখানে এক মুহূর্ত থাকার মতো অবস্থা ছিল না। সে পিছন দিকে ঘুরে এক দৌড় দেয়। যতক্ষণ পর্যন্ত সে তার বাসায় না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সে তার হাঁটা থামায় না। যতক্ষণ পর্যন্ত সে তার বাসায় না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সে তার দৌড় থামায় না। এক দৌড়ে চলে আসে বাসার গেটের সামনে। যখন গেট নক করতে থাকে তখন ভিতর থেকে তার স্ত্রী গেট খোলে। তার স্ত্রী যখন গেট খোলে তাকে হাঁপাতে দেখে বলে, এ কি, বাসায় আইছেন? কি হয়েছে, এইভাবে হাঁপাইতেছেন কেন? যখন তাকে এই কথাটা বলে, সে ইউসুফ নানা বলে যে পরে বলবো, আগে ভিতরে আসি, দরজাটা লাগাই।
সো সে ভিতরে এসে দরজাটা লাগায় দেয় এবং হাঁপাইয়ে থাকে। তারপর নানির কাছ থেকে পানি চায়, নানি পানি দেয়, তিনি পানি পান করেন। পানি পান করার পর সব ঘটনা নানিকে খুলে বলে এবং সব ঘটনা খুলে বলার পর ওই রাতে নানা নানি কারোই আর ঘুম হয় না, তারা সারা রাত কথা বলতে বলতে কাটিয়ে দেয়। এবং সকালবেলা যখন হয় তখন আমার নানার গায়ে প্রচণ্ড জ্বর। সেই জ্বরের কারণে দেখা যায় যে দাঁত লেগে আসছিল। তখন ডাক্তার ডাকা হয়, ডাক্তার জ্বর মেপে দেখে তার গায়ে 104 ডিগ্রি জ্বর, আর জ্বরের ওষুধ দিয়ে যায়। ওষুধ খাওয়ার পরও যখন নানার জ্বর ভালো হচ্ছিল না, তখন ওইখানকারই ভালো একটা হুজুরকে ডেকে আনা হয়। হুজুরকে ডেকে আনার পর হুজুরকে সবগুলো ঘটনা খুলে বলা হয়, প্রথম থেকে যা ঘটেছিল সব কিছু খুলে বলা হয়। হুজুর ঘটনাটা শোনার পর হুজুর তাকে ঝাড়ফুঁক দিয়ে যায় এবং যে বাসাটা তারা থাকতো সেই বাসাটা বন্ধ করে দিয়ে যায় এবং তার হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে যায়। তাকে বলা হয়েছিল সেই তাবিজটা যাতে সে কখনোই না খোলে, সবসময় যাতে তার সাথেই রাখে। তারপরে হুজুর ঝাড়ফুঁক দেওয়ার পরে 2 দিনের মধ্যে তার জ্বর কমে যায় এবং সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ইউসুফ নানার ঘটনা। আমার ফ্রেন্ড আমার কাছে ঘটনাটা শেয়ার করেছে। আসলে জানি না কার কাছে কেমন লেগেছে, তবে ভয় পাওয়া না পাওয়া এটা সম্পূর্ণ আপনার নিজের একান্ত বিষয়। সো আপনারা একবার ভেবে দেখেন, আপনি রাত 1:30-2টার সময় হেঁটে যাচ্ছেন, হঠাৎ করেই এত ছোট্ট একটা বাচ্চা আপনার সামনে, তাও গায়ে কোনো জামা নেই। তারপরে দেখলেন বাচ্চাটার হাতে ঝালমুড়ি খেতে খেতে বাচ্চাটা হাঁটছে। আপনি অনেকবার বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করলেও বাচ্চাটা আপনার কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে যখন আপনি পাশ কাটিয়ে সামনে চলে যান, তার একটু পরে বাচ্চাটা আপনাকে ডাক দেয়। আপনি যখন বাচ্চাটার ডাক শুনে পিছনে ঘুরেন, বাচ্চাটা আপনার হাসতে থাকে এবং বাচ্চাটাকে দেখতে পায় যে বাচ্চাটার চোখে কোনো মনি নেই, শুধু সাদা আবরণ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। একবার ভেবে দেখুন আপনার তখন কেমন লাগবে। একবার ভেবে দেখুন বাচ্চাটা হাসতে হাসতে আপনাকে বলছে, কিরে ইউসুফ, মুড়ি ভর্তা খাবি? অথচ এত ছোট বাচ্চার তো এত সুন্দরভাবে কথা বলারই কথা, তাহলে এত সুন্দরভাবে ডেকে তার নাম ধরে ডেকে এভাবে কথাটা কীভাবে বলবে? সো ভিউয়ার্স, আজকে ইউসুফ নানার ঘটনাটা এটাই। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ঘটনা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, এরপরে আমরা চলে যাব নেক্সট ঘটনায়। এরপরে যেই ঘটনাটা এসেছে, এই ঘটনাটা আমার এক কাছেরই আন্টি আমাকে ঘটনাটা শেয়ার করেছে। আসলে কাছের বললে ভুল হবে, তিনি আমার আপন মায়ের পেটের বোন। তার নাম হচ্ছে লাকি আফরিন। তিনি আমার কাছে ঘটনাটা শেয়ার করেছে। এই ঘটনাটাও তার বাবার সাথে ঘটে যাওয়া, মানে আমার নানার সাথে ঘটে যাওয়া। তো আমার আন্টি এই ঘটনাটা যেভাবে আমাকে বলেছে আমি ওইভাবেই আপনাদেরকে বলছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এই ঘটনাটা যে আমি আপনাকে বলবো, এই ঘটনাটার ঠিকানা, জায়গা, এটা আমার আন্টি আমাকে বলতে মানা করেছিল, তার জন্য আমি আর এটা বললাম না। সো চলে যাই মূল ঘটনা। আমার নানা পেশায় একজন সিএনজি ড্রাইভার ছিলেন। এখন যে ঘটনাটা আপনাকে বলবো, এই ঘটনাটা 2005-7 দিকে ঘটে যাওয়া, প্রায় 5 থেকে 7 এরকম হবে ওই সময়কার একটা ঘটনা। আমার নানা সিএনজি চালক ছিলেন। তিনি সিএনজি চালিয়ে অনেক রাত্রে বাসায় ফিরতেন, মাঝে মাঝে বাসায় ফিরতো না, স্থানীয় হয়ে যেত বেশি রাত হয়ে গেল। সো ওই দিন তিনি বাসায় আসছিলেন গাড়ি গ্যারেজে রেখে। আমার নানার আনুমানিক তখন সময়টা ঠিক মনে নেই, যতটুকু বলেছিল রাত তখন 3টা হবে, অনেক রাত হয়ে গিয়েছিল। ভাবছিল একবার যে বাসা আসবে না, তবে ভাবলো যে না, বাসায় চলে যাই। সো সে গ্রেস থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে যেই রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা থেকে বাসায় আসতে, যদি সোজা রাস্তা দিয়ে আসে তাহলে
তার আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর যদি সেই রাস্তা থেকে একটু ঘুরে সে যায়, মানে ঘুরে আসা যায়, এরকম একটা রোড যে সোজাও আসা যায়, চাইলে একটু ঘুরেও আসা যায়। যদি ডান দিক দিয়ে ঘুরে আসেন তাহলে 20 থেকে 25 মিনিট লাগে, আর যদি সোজা হেঁটে আসেন তাহলে 10 থেকে 15 মিনিট লাগে। আমার নানা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাসার উদ্দেশ্যে, তখন তিনি একটা জিনিস খেয়াল করেন যে যে গলিটা দিয়ে তিনি ঢুকেছেন সেই গলির শেষ মাথায় তার বাসা। আর হাঁটতে হাঁটতে তিনি এক পর্যায়ে সামনে খেয়াল করেন যে সাদা কাপড় পরা একটি মহিলা, ঘোমটা দেওয়া, ঠিক সেই গলির মাথায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার নানার কথা হচ্ছে যে এত রাত্রে সাদা কাপড় পরা একটা মহিলা, তাও আমার বাসার গলিতে সামনে দাঁড়িয়ে আছে, আসলে ঘটনাটা কি? আর সত্যি বলতে আমার নানা অনেক ছোটবেলা থেকে তিনি খুব সাহসী ছিলেন। এইসব ঘটনার প্রতি সে কখনোই বিশ্বাস করতো না, আর এসব ঘটনা তার সাথে ঘটলেও সেরকমভাবে আমলে নিত না, ভাবতো এটা স্বাভাবিক কিছুই। সো ওই দিনও তিনি এটা একটা স্বাভাবিক কিছুই মনে করে হাঁটতে থাকে। হাঁটতে 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 যখন ওই মহিলাটির কাছাকাছি চলে আসে, সে দেখে মহিলাটি তখনও ওইখানে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। হঠাৎ করেই কোথা থেকে যেন একটা গায়েবী মাধ্যমে একটা শব্দ হচ্ছিল যে এখান থেকে যাস না, ঘুরে যা। তো এরকম একটা মোটা কণ্ঠে, মোটা স্বরে একটা আওয়াজ আসে যে এখান দিয়ে যাস না, ঘুরে যা। সো আমার নানা একটু দাঁড়িয়ে থাকে, আর যে মহিলাটার কথা বলছিলাম সেই মহিলাটা তার থেকে প্রায় 20 থেকে 25 হাত দূরে দাঁড়িয়েছিল। এখন তিনি ভাবছে যে এখান থেকে যদি আমি বাসায় যাই তাহলে আমার বাসায় যেতে 2 থেকে 3 মিনিট লাগে, আর আমি যদি আবার পিছনে ব্যাক করে ঘুরে বাসায় যাই তাহলে আমার 25 থেকে 30 মিনিট সময় লাগে। এখন তিনি ভাবছে যে কিভাবে যাওয়া যায়, কি করব। কিন্তু যেহেতু গাইবের মাধ্যমে 2বার শব্দ হয়েছিল যে এখান দিয়ে যাস না, ঘুরে যা, তখন তিনি ওইটাই করলো। তিনি ভাবলো যে ঘুরেই যাই, ঘুরে যেতে যেতে যদি সেই অবয়বটা না থাকে বা সেই মানুষটা যেই হোক না কেন, সে হয়তো বা ততক্ষণে চলে যাবে। সো সে কি করে, যেই কথা সেই কাজ, সে ঘুরে 25 মিনিট লাগিয়ে তিনি সেই গলির সামনে আসে, এবং যখনই সেই গলির সামনে আসে সে খেয়াল করে যে সেই মহিলাটা এখনো ওইখানে দাঁড়িয়ে আছে এবং ঘোমটাটা তার মাথায় তখনও দেওয়া ছিল। এবার তিনি একটু ভয় পেয়ে যায় যে এতক্ষণ তো এই রাতে, গভীর রাতে একটা মহিলা মানুষের এখানে থাকার কথা না। তো সে একটু দাঁড়িয়ে দেখতে থাকে যে আসলে কি হয়। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার যে নানার যে বাসাটা ছিল তার বাসার একটু দূরেই একটা আপনার কি বলে বিল ছিল, ময়লা বিল। ঠিক আছে, সে দেখতে পায় যে অনেকক্ষণ যখন সে দাঁড়িয়েছিল তখন সে দেখতে পায় হঠাৎ মহিলাটা হেঁটে সেই বিলের দিকে নেমে যাচ্ছে। এটা দেখে তিনি খুব ভয় পেয়ে যায় যে একটা মহিলা, ওইখানে তো কোনো বাসা বা কোনো ঘর নেই, তাহলে ওইখানে কোথায় যাচ্ছে। সে কি করে, তার পিছু পিছু হাঁটতে থাকে। সে অবয়বটাও হাঁটছে, আমার নানাও হাঁটছে। হাঁটতে 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 এক পর্যায়ে তিনি দেখে যে মহিলাটা বিলের দিকে গেল এবং বিলের মাঝখানে পানির উপর দিয়ে হাঁটছে এবং হঠাৎ করে পানির নিচে চলে যাচ্ছে। এটা দেখে তিনি খুব ভয় পায় যে এটা আমি আসলে কি দেখলাম। তিনি ওইখান থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি দৌড়িয়ে বাসায় আসে এবং বাসায় এসে ঘটনাটা আমার নানির কাছে শেয়ার করে। আর একটা কথা বলতে, আমার শুধু নানির কাছে শেয়ার করে তা না, ওই সময় আমার আন্টিও ছিল। যেহেতু আমার আন্টিরা তখন অনেকটাই ছোট ছিল, তখন তারা এই ঘটনাটার কিছুই তখন বুঝতে পারেনি। কিন্তু যখন বড় হয় তারা তাদের বাবার কাছ থেকে ঘটনাটা শোনে এবং ঘটনাটা তাদের কাছে অনেক ভয়ঙ্কর মনে হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমার নানার ঘটনা। আমার আন্টিকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা স্টোরি আমার কাছে পাঠিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স, এই ছিল আমার নানার ঘটনা। আশা করছি আপনার কাছে খুবই ভালো লেগেছে।
আসলে ভয় পেয়েছেন কি না, কতটুকু ভয় পেয়েছেন সেটা জানি না। তবে আমি মনে করি আমার সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো, কিংবা আপনার সাথেও যদি এরকম একটা ঘটনা ঘটে, গভীর রাত্রে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে একটি সাদা কাপড় পরা একটি মহিলা আপনার সামনে দাঁড়িয়ে আছে, মহিলাটা কোনো নড়াচড়া করছে না, কোনো কথা বলছে না, হঠাৎ করে গায়েবের মাধ্যমে শব্দ হলো যে এখান দিয়ে না, ঘুরে যা। সো আপনি সেই জিনিসটা ফলো করে ঘুরে গেলেন। যখন আপনি ঘুরে আবার এই গলিটার মুখে আসলেন, এসে দেখলেন যে মহিলাটা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে, এবং আপনার উপস্থিতি টের পেয়ে সেই মহিলাটা আপনার কোনো ক্ষতি না করে কিংবা আপনার কাছে না এসে উল্টো দিকে চলে যায়, এবং উল্টো দিকে ছিল হচ্ছে একটি বিল। সেই মহিলাটা সেই বিলের উপর দিয়ে হাঁটতে থাকে এবং এক পর্যায়ে বিলের মাঝখানে গিয়ে বিলের নিচে তলিয়ে যায়। এখন ভাবুন, আপনার সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে আপনার কেমন লাগবে। এখন একটা কথা আমার মাথায় খেলছে, সেটা হচ্ছে আমার নানা যখন গলির মুখে ছিল, ওই গাইবের মাধ্যমে শব্দটা আসলে কে করেছিল, আসলে কিসের শব্দ ছিল, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আশা করি আমার নানা যদি ঘটনাটা শুনে থাকে, তার কাছে যদি এই উত্তরটা থাকে, অবশ্যই তিনি যাতে আমাকে এই উত্তরটা দেয়, আমাকে জানায়। এবং আপনাদের কাছেও যদি এর কোনো ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, এরপর আমরা যে ঘটনায় চলে যাব, সেই ঘটনার ঘটে আমার এক ফ্রেন্ডের বাবার সাথে। সো ভিউয়ার্স, স্টোরিতে যাওয়ার আগে একটি কথা বলে নিই, যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখুন। সো লিসেনার, এখন যেই ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটা যখন আমি শুনি, আমিও অনেক সময় থুম ধরে রয়েছিলাম, আসলে এরকমটা কি আমার সাথেও ঘটতে পারে। আপনারা শোনার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম ঘটনা কি আপনাদের সাথেও ঘটেছিল কিনা। সো চলুন কথা না বলে মূল ঘটনায় চলে যাই। আমাকে ঘটনাটা যে পাঠিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ আকাশ, এবং এই ঘটনাটা তার নিজের সাথে ঘটে গিয়েছে। সো লিসেনার, এই ঘটনাটা যেখানে ঘটে, জায়গাটার নাম হচ্ছে ঢাকা হাজিরবাগ একটি এরিয়ায়। সো লিসেনার, আমার ফ্রেন্ড যখন ক্লাস 10-এ পড়ে, তখন তার সাথে এই ঘটনাটা ঘটে যায়। সো মূল ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড আমাকে যেভাবে বলেছিল আমি আপনাদেরকে ওইভাবেই বলছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার ফ্রেন্ড নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তার জন্য তার কাছে এই ঘটনাটা আমি শেয়ার করলাম। এই ঘটনাটা অনেক আগেই ঘটেছিল, কিন্তু তোদের কাছে শেয়ার করতে পারিনি। তার কারণ ভেবেছিলাম যে এগুলো শেয়ার করলে তোরা কে কী ভাববি, তার জন্য আর শেয়ার করা হয়নি। এখন যেহেতু তুই এই ভূতুরে গল্পঘর চ্যানেলটি খুলেছিস, তাই ভাবলাম একটি স্টোরি তোর কাছে পাঠিয়ে দিই, যেটি আমার জীবনে ঘটে গিয়েছিল। আসলে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার সাথে এই ঘটনা ঘটে যায়। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমার গার্লফ্রেন্ড ছিল। সো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতাম, অনেকবার বাইরে ঘুরতেও গিয়েছি। কিন্তু এবার আমার গার্লফ্রেন্ড আমাকে বলল যে দেখো, আমার বাসায় কেউ নাই, তুমি কি একটু বাসায় আসবা? সো আমি শুনে খুব খুশি হইলাম, কিন্তু ভাবলাম যে কিভাবে যাব। পরেও আমাকে বলল যে বাসা থেকে তো আমার বাইরে দিয়ে তালা লাগিয়ে চলে গেছে, তুমি এটা কাজ করো, আমার বাসার রাত্রে তুমি আসো, আমার বাসার পিছনে জানালা দিয়া তোমার সাথে কথা বলো। সো যখন আমাকে এই কথাটা বলে, তো আমি শুনে খুব খুশি হইলাম। আর একথা বলতে গেলে ওর সাথে আমার রেগুলার দেখা হতো না, কথা হতো না, তার কারণ ওর ফ্যামিলি খুব স্ট্রিক্ট ছিল। ও যখন স্কুলে যেতো তখন ওর মা ওর সাথে থাকতো, বা ওর বাবা বা ভাই কেউ না কেউ ওর সাথে থাকতোই। সো অনেক কষ্ট করে স্কুল পালিয়ে বা স্কুলের টিফিন টাইমে স্কুল থেকে বের হয়ে আমরা দেখা করতাম। সো এখন যেহেতু বাসায় এসে বা বাড়ির কাছে এসে দেখা করার, কথা বলার সুযোগ হয়েছে, তাই আর মিস করি কীভাবে। সো আমিও মিস না করে চলে গেলাম ওর সাথে দেখা করতে। আমি যখন ওর সাথে দেখা করতে যাই তখন প্রায় রাত 8টা থেকে 8:30 হবে, এরকম সময় বাজে।
সো ও আমাকে বললো, আমি যখন জানলার সামনে গেলাম, ও জানলার সামনে আসে, তখন আমরা দুজন কথা বলতেছিলাম। কথা বলতে বলতে এক পর্যায়ে আমাকে জানায় যে আম্মু কল দিছিল, কল দিয়ে বলছে যে আজকে রাত্রে আসবে না, আন্টির শরীর নাকি অনেক খারাপ। তো বাইরে দিয়ে তো তালা দিয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই, বাইরেও যেতে পারবো না, দরজাও খুলতে পারবো না। তো ও আমাকে একটা কাজ করতে বললো যে তুমি এখন চলে যাও, তুমি বাসার থেকে খাওয়া দাওয়া করে আবার রাত 10টা 11টার সময় আইসো, তখন আমরা আবার কথা বলবো। সো তখন তো বুঝিনি, আবেগের বয়স, গার্লফ্রেন্ড যেই কথা সেই কাজ। আমি তখন বাসায় চলে আসলাম রাত্রে খাবার শেষ করে, তারপর আবার চলে গেলাম ওর বাড়ির সামনে। বাড়ির সামনে এসে ওকে কল করি, ও কল রিসিভ করে বলল বেশি সময় কথা বলা যাবে না, তুমি জানলার সামনে আসো, জানলার সামনে আসলেই তোমার সাথে কথা বলবো। তারপরে আমি জানলার সামনে চলে গেলাম, দাঁড়িয়ে আছি, ওর আসার নাম নাই। প্রায় 5 থেকে 6 মিনিট পরে ও আসলো। ও জানলার সামনে আসলো, আমি জানালার গ্রিল ধরে ওকে দেখছিলাম, ওর সাথে কথা বলছিলাম, মন ভরে ওকে দেখছিলাম। তারপর কথা বলতে বলতে রাত 11টা থেকে 11:30 হবে এরকম সময় ও আমাকে বললো তুমি একটু দাঁড়াও, আমি উপর থেকে আসতেছি। কি যেন করবে, এই জন্য উপরে চলে গেল। ও আমি জানালার গ্রিল ধরে তখনও মানে ঝুলে ছিলাম। ওর বাসার জানালার যদি একটু বিবরণ আমি দিই, ওর বাসাটা ছিল হচ্ছে 2 তলা, নিচতলা হচ্ছে ওদের একটা ফ্ল্যাট, 2 তলা হচ্ছে ওদের আরেকটা ফ্ল্যাট। সো নিচতলার ফ্ল্যাটটা তখন একেবারে খালি, কারণ ওর নিচতলা ফ্ল্যাটে হচ্ছে ওর ভাইয়া ভাবি ওরা থাকতো, আর উপরের ফ্ল্যাটে হচ্ছে ওরা থাকতো, ওর বাবা মা এবং ওরা থাকতো। সো ফ্ল্যাট খালি হওয়ার কারণে বাসায় কেউই নাই, পুরো বাড়ি ফাঁকা, শুধু ও একা বাসায়। সো আমি জানলার গ্রিল ধরে এখানে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। আর ও মানে ওর জানলার গ্রিলটা ঠিক কীরকম যদি একটু বিবরণটা দেই, ওর বাসাটা একটু উঁচু ছিল। সো ওর জানলার গ্রিল যদি আমার ধরতে হয়, আমার একটু জাম্প করে মানে একটু লাফ দিয়ে তারপর গ্রিল ধরতে হইতো, গ্রিলটা ধরে একটু ঝুলে থাকতে হইতো, মানে নিচে পা রাখার জায়গা ছিল কিন্তু একটু ঝুলতে হইতো আর কি। সো আমি সেরকম বান্দরের মতো ঝুলেছিলাম, বাঁদর যেভাবে ঝুলে থাকে ঠিক আমি ওরকমভাবে ঝুলেছিলাম। তারপর ও উপরে চলে গেল, আমি নিচে ঝুলে রয়েছি। হঠাৎ না কেন জানি আমি ডানেও চাইলাম বামেও চাইলাম, কাউকে দেখলাম না। আর ওর বাসার যেই জানালা ধরেছিলাম আমি, ঠিক বাম পাশে আরেকটা রুম ছিল, ওই বাম পাশে আরেকটা রুমে আরেকটা জানালা ছিল। সো আমি 2-3 বার তাকানোর পর ও আসলো, নিচে আসলো মতো বললো যে কাজ শেষ। তারপর অনেক সময় আমরা কথা বলতেছিলাম, কথা বলতে বলতে ও এবার লাস্ট টাইম আবার বললো যে তুমি একটু দাঁড়াও, আমার অনেক জোরে হিসু পাইছে, আমি উপর থেকে হিসু করে আসতেছি, তুমি আবার একটু দাঁড়াও। সো আমি এবার রাগ হইলাম যে তোমার আবার হিসু পাইছে, আচ্ছা ঠিক আছে যাও। সো এবার আমি কি করলাম, রাগ করেই মানে ও চলে গেল, আমি রাগ করেছিলাম। রাগ করে হঠাৎ যখন আমি বাম দিকে তাকিয়ে আমি যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটর প্রস্তুত ছিলাম না। যখন আমি বাম দিকে তাকিয়ে দেখি ঠিক আমারই মতো করে কেউ একজন এইভাবে ঝুলে আছে, যে হাত গ্রিলে দিয়ে আমি ঠিক যেরকমভাবে ঝুলে ওর সাথে কথা বলতেছিলাম, ওই জানালায় ঠিক আমারই মতো করে কেউ একজন ঝুলে আছে। আমি যখন ওর দিকে তাকাইছি, ও আমার দিকে এইভাবে তাকাইছে। ও যখন আমার দিকে এইভাবে তাকাইছে, আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একেবারে পুরো হয়ে যাই যে এটা আবার কি, এটা কে। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি নিজে বুঝতে পারতেছিলাম না যেগুলো কি। যখন ও আমার দিকে এইভাবে তাকিয়ে দাঁতগুলো বের করে এভাবে হেসে দিছে, ভিউয়ার্স বিশ্বাস করবেন না, দাঁতগুলা কুৎসিত কালো ছিল এবং চেহারাটাও খুব কালো ছিল, শুধু ওর চোখ 2টা দেখা যাচ্ছিল এবং যে দাঁতগুলা বের করছে সাদা কালো, যেরকম ওই যে পান খেলে মানুষের দাঁত যেরকম হয়ে যায় না, এক জায়গায় সাদা এক জায়গায় কালো, ঠিক এরকম হয়েছিল। এবং আমার দিকে এভাবে তাকিয়ে দাঁত বের করে হাসতেছিল। তখন আমি এটা দেখার পর আমার তো সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি আটকার উপর একটা জোরে চিৎকার দিয়ে ওইখান থেকে নেমে এক দৌড়। সো ওইখান থেকে নেমে যখন আমি এক দৌড় দিই, দৌড় দিয়ে কোথায় যাবো কিছু বুঝতে পারতেছিলাম না।
আর ওদের বাসাটা ছিল এমন একটা জায়গা যে একদম জনশূন্য এরিয়ার মধ্যে। ওর বাসার এই এই ওর বাসা ঠিক অপোজিটে আরেকটা বাসা ছিল এবং ওদের বাসা ছিল। আর আমি যেখানে ঝুলেছিলাম সেটা হচ্ছে একটা বাসার গলি, একটা বাসার গলিতে যেখানে কেউ যাওয়া আসা করে। সো এই জন্য আমি গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে ওর সাথে কথা বলতেছিলাম। সো লিসেনার, আমি যখন ওইখান থেকে চলে আসি, সো আমি হাঁপাতে থাকি রাস্তার মধ্যে। রাস্তার মানুষজন আমাকে ধরে জিজ্ঞেস করে যে ভাই আপনি এরকম হাঁপাচ্ছেন কেন, কি হয়েছে? সো অনেক বড় ভাইরা জিজ্ঞেস করে থাকে কি রে তোর কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? তখন আমি ওনাদেরকে কোনো কিছু বলি না, কারণ আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এখানে আসছি। তখন আমি হাঁপাইতে হাঁপাইতে বাসায় এসে পড়ি। বাসায় এসে আমি আর কাউকে কোনো কিছু বলি না, আমি শুধু ওই ঘটনাটা ভাবতে থাকি যে আমার সাথে এটা কী হইলো। একটু পরে আমার গার্লফ্রেন্ডের কল আসে। কল দিলে আমার গার্লফ্রেন্ড আমাকে বলে যে একটু পরে আমার গার্লফ্রেন্ড আমাকে কল দেয়। আমার গার্লফ্রেন্ড যখন আমাকে কল দেয়, লিসেনার বিশ্বাস করবেন না, আমি আমার গার্লফ্রেন্ডের কথা শুনে আসমান থেকে পড়ছি। আমার গার্লফ্রেন্ড আমাকে বলে তোমাকে এই যে কল দিলাম, সন্ধ্যা পর তোমাকে বাসায় পাঠিয়ে দিলাম, রাত্রেবেলা আসতে বললাম, তুমি আসলা না কেন? এখন রাত কয়টা বাজে? এতগুলা কল দিছি, একটা কলও ধরলা না, রিসিভ করলা না, সমস্যা কি হয়েছে তোমার? বিশ্বাস করবেন লিসেনার, যখন আমি আমার গার্লফ্রেন্ডের মুখ থেকে এই কথাটা শুনি, আমার আর মনে হচ্ছে যে আমি আর এই দুনিয়াতেই নাই। একদম হয়ে যায়, থুম ধরে আমি বসে যাই। ওর কোনো কথার আমি উত্তর দিই না। লাস্টে অনেকক্ষণ জোরাজোরি করার পর আমি ওকে উত্তর দিই, শুধু একটা উত্তরই দিই যে লিমা, আমি এখন কথা বলার অবস্থায় নাই, আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে আমি ফোনটা রেখে দিই। ফোনটা রেখে আমি আমার রুমে শুয়ে পড়ি। রুমে শুয়ে সারা রাত শুধু এটাই ভাবছিলাম যে আমার সাথে এটা কী হইলো, কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরের দিন যখন সকাল হয়, আমি দেখি আমার গায়ে প্রচণ্ড জ্বর আমার গায়ে, এবং আব্বু আসলো, তারা আমার গায়ে হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর। পরে আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, এত জ্বর কিভাবে আসলো, কি হয়েছে, কি খাইছিস, পেট খারাপ হয়েছে কিনা, অনেক কিছু জিজ্ঞেস করলো। তাদেরকে আমি কোনো কিছু উত্তর দিলাম না। তারা আমাকে ডাক্তারখানায় নিয়ে যায়, ওষুধ দেয়, ওষুধে কোনো কিছুতেই কাজ হয় না। তখন এক পর্যায়ে আমি যখন আর কোনো ফলাফল পাইতেছিলাম না, আমার কন্ডিশন অনেক খারাপ হইতেছিল, তখন এক পর্যায়ে আমি আমার বাসায় মানুষদের সব কিছু খুলে বলি। বাবা শুনে অনেক রাগ করে এবং মা বিষয়টা শুনে প্রথম একটু রাগ করে, কিন্তু পরে তিনি বুঝতে পারে যে আমার কন্ডিশন খুব খারাপ, এখন রাগ করলে হবে না। তখন সে রাগ করে না। তখন তারা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। আর হুজুরের কাছে নিয়ে যাওয়ার আগে এর মধ্যে আমার গার্লফ্রেন্ড আমাকে অনেকবার কল করেছিল, আমি তার কল ধরি নাই। তো মাঝখানে একবার কল ধরছি, কল ধরে ও আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। পরে আমি ওকে সব কিছু খুলে বলি যে তুমি তো রাত্রেবেলা আমাকে আসতে বলছিলা, আমি খাওয়া দাওয়া শেষ করে আমি তোমার বাসায় আসছি, আইসা তো তোমার সাথে কথা বললাম, তুমি আমার সাথে কথা বললা, তুমি বললা তুমি নিচে আসবা, আমার সাথে কথা বলার পর উপরে চলে গেলা, ওয়াশরুমে কথা বলে উপরে চলে গেলা, তারপরে এই ঘটনা ঘটলো। ও শুনে তো অবাক, ও শুনে বলে যে কি বলো, এরকম তো কোনো কিছু হয়ই নাই, তোমার ফোন নিয়ে আমি বসে শুয়ে আছি, তুমি কল দিবা, তুমি তো কল দেওয়াই না, আমিও তোমাকে কল দিই, তুমি কল রিসিভ করো না, আর তোমার কল রিসিভ করো না এই জন্য আমি আর নিচেও নামিনি, কারণ তুমি তো আসলে আমাকে কল দিয়ে আসবা যে আসছো, শুধু নিচে নেমে তো লাভ নেই, তার জন্য আমি আর নিচে আসিনি। সো তারপরে তার কথা শুনে আমার কন্ডিশন আরও বেশি খারাপ হইতে লাগলো যে এটা কি হইলো, এটা কীভাবে সম্ভব। তারপরে আমি একটা হুজুরের কাছে যাই, আমার বাবা মা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তারপর আমি তাকে সব কিছু খুলে বললে সে আমাকে যেই কথাটা বলে সেটা হচ্ছে, যেই জায়গাটা ওদের বাসা ছিল, এই জায়গাটা আগে একটা ডোবা ছিল। সেই ডোবাটা যখন ছিল তখন এর আগে অনেক মানুষ এই ডোবায় পড়ে, মানে পুকুরে পড়ে অনেক মানুষ মারা গেছে। এই ডোবাটা সেরকম একটা ভালো ডোবা ছিল না। সো তারপর যখন ডোবাটা ভরে ফেলা হয়, এখানে ওরা জমিন কিনে নতুন বাড়ি করে থাকতে থাকে। ওদের বাসায় সেরকম প্রবলেম হয় না, তবে ওদের এই বাসার আশেপাশে
এরকম অনেক মানুষ অনেক খারাপ অনেক কিছু দেখেছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, অনেক অনেক খবর তার কাছে এরকম আসছে। তারপরে তিনি যদি আমাকে একটা তাবিজ দেয়, আমি তাবিজটা গলায় পরে থাকতাম, গলায় একটা তাবিজ দেয়, হাতে একটা তাবিজ দেয়, এবং সে আমার শরীর বন্ধ করে দিয়ে দেয়। সো বন্ধ করে রাখার পর আমার আর শরীর খারাপ হয়নি। তারপর আমি আর ওদের বাসায় যাই নাই কখনো, ওর বাসার জানলার সামনে আমি আর যাই নাই। এরপরে আমাদের দেখা করতে হইলে আমরা স্কুল ফাঁকি দিয়ে কিংবা অন্যভাবে দেখা করতাম। তারপর থেকে আমার সাথে আর ওরকম খারাপ কোনো কিছু ঘটেনি। সো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমার ঘটনাটা শুনাইস, আর যদি ভালো না লাগে সেটাও আমার বইলা দিস। সো এই ছিল আমার ফ্রেন্ডের ঘটনা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর সত্যি বলতে আমার ফ্রেন্ড এরকম একটা ঘটনা ওর সাথে ঘটছে, ও আমাকে জানায় নাই। আমি ওর সাথে খুবই রাগ যে ও কেন এরকম একটা ঘটনা ও আমাকে এর আগে জানায় নাই। সো যাই হোক বন্ধু আকাশ, তোকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা ভৌতিক ঘটনা, ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের কাছে শেয়ার করছিস, তার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স, জানি না কার কাছে কেমন লেগেছে ঘটনাটা, আমার কাছে খুবই ভয়ের লেগেছে। আর একটা জিনিস আমার মাথায় এখনো ঘুরছে যে ছেলেটা যখন ওই জানালায় ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, ও তো ওর গার্লফ্রেন্ড তোকে কলই করে নাই, ওর গার্লফ্রেন্ড তোকে কলই করে নাই। সো ওর ওই গার্লফ্রেন্ডটা কে ছিল, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন যে ওর গার্লফ্রেন্ডটা কে ছিল। আর দ্বিতীয়ত যে প্রশ্ন সেটা হচ্ছে যে অবয়বটাকে ও দেখেছিল ঝুলে থাকতে, সেই অবয়বটা ওকে পিছন থেকে ধরলো না কেন এবং ওর কোনো ক্ষতি করলো না কেন? এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন, যে যদি এরকম কিছু খারাপ কিছু হয়েই থাকে তাহলে ওর কোনো খারাপ ক্ষতি করতে পারতো। প্রথমত ওর গার্লফ্রেন্ড ওকে কল করে নাই, কিন্তু ওর কাছে কল আসছে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সেই জিনিসটা শুধু ওকে ঝুলে থেকেই ভয় দেখাইছে, ও ঝুলে না থেকে তো ওর কোনো পিছন থেকে কোনো ক্ষতি করতে পারতো বা ওর কোনো কিছু করে ফেলতে পারতো, কিন্তু কোনো কিছু করেনি। সো ভিউয়ার্স, আপনার কাছে ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনাদের কার কাছে ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি এরকম ধরনের ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, এরকম স্টোরি যদি আপনাদের কাছের কোনো মানুষের কাছেও থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার কাছে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। ঘটনাগুলো কোথায় পাঠাবেন? স্ক্রিনে দেখবেন একটি ইমেল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে ঘটনাগুলা ইমেল করে লিখে ইমেল করতে পারেন, কিংবা আপনারা চাইলে ভয়েসে রেকর্ড করেও আমার কাছে ইমেল করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভূতের গল্প ঘরের পাশেই থাকবেন। সো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।